বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা রয়েছে, যেমনটি ছিল আওয়ামী লীগের আমলে তারেক জিয়ার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা, যা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশু জানে। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। আপনি গোপনে পরিকল্পনা করেন। সরকারি উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে। আমি এখনো কোনো ন্যাশনাল মিডিয়াতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা দেখিনি, তবে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্রভাবে হামলে পড়বে। তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলপাড় চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা রয়েছে, যেমনটি ছিল আওয়ামী লীগের আমলে তারেক জিয়ার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা, যা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। বিতর্কের মুখে পোস্টটি তিনি ডিলিটও করছেন। তবে সেই সব বিষয়ে এবার প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে, যা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা ইস্যুতে কি বলল দেশটি, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 4 মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকেই বিভিন্নভাবে তার নেতাকর্মীদের মনোবল বাড়াতে দিচ্ছেন বক্তব্য। যেসব বক্তব্যের অধিকাংশই বিদ্বেষমূলক বলে মনে করছেন বিরোধীরা। এরই মধ্যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা নিয়ে চলছে আলোচনা। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ নিয়ে চলছে সমালোচনা। এসব বিষয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 17 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেছেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের কথা তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিষয়ে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে? Expansion of Bangladesh territory by annexing part of India, including West Bengal, Tripura and Assam. Such remarks could pose risk to the regional stability in South Asia. Given the individual very close to associate with Dr. Yunus, does the US government view this statement with concern, and would it consider advising against such rhetoric to support peace and stability in the region? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছুই জানি না। সাধারণ নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না। I will admit I wasn't aware of that comment. I don't know anything about it other than you reading it to me now, and I'm going to follow a general rule that when I've not seen a comment and seen it in its proper context, I'm going to decline to comment on it here. পরে অন্য প্রশ্নে সাংবাদিক জানতে চান, সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন কি বলছে? In the Bangladesh International Crimes Tribunal ban on former Prime Minister Sheikh Hasina's speeches, which appears to violate constitutional right and suppress of free speech. জবাবে ম্যাথিউ মিলার জানান, এ বিষয়েও তিনি কোনো মন্তব্য করবেন না। I don't have any comment on it. And on the press freedom. পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। The Arakan army has taken control of the Rakhine state and Bangladesh Burma border. How you are assessing the situation and the fate of the Rohingya refugees? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। So we are following this development closely. We remain concerned by the conflict and its potential to undermine regional stability and security. Helping resolve the Rohingya refugee crisis remains a priority for us. The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya. আমরা খুব অবাক হয়েছি, ফুয়াদ ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে। নাসির ভাই আছেন, আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের, সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর, কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে, অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে। যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। তো আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর, জনগণের প্রতিনিধিত্ব করছেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে, আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার, প্রত্যন্ত এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের, খালাদের, মামাদের, জ্যাঠাদের, আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান, কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যেই আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারো সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারো সাথে তালুই, কারো সাথে বুঝেন তো এগুলা, আমার কুমিল্লাতে কারো সাথে হচ্ছে এই একটা ঋদ্ধতার সম্পর্ক।
তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা হবে এমন। আমার দাদা, আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যে যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না, সব সময় 15-20 জনের ভাত রান্না করা হতো। কারণ আমার দাদা যখন বাজারে যাইতো তখন 2 জন মানুষ নিয়ে আসতো, আমার জ্যাঠা গেলে সাথে 3 জন মানুষ আসতো, আমার বাবার সাথে 2 জন মানুষ আসতো। এই যে সামাজিক ঋদ্ধতাটা, শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে, আমাদের বাজেট দিবে, আমাদের সমস্যা সমাধান করবে, শুধুমাত্র এটাই না, বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা, এই যে এখন শহরে, আমাদের শহরে একটা ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি, এক রুমে কি হয় আরেক রুম কিচ্ছু জানে না, এক রুমে একটা মা থাকে, আরেক রুমে সন্তান থাকে, আরেক রুমে হাজব্যান্ড ফেরত অফিস করে 9টা 5টায় তারা থাকে, কারোর সাথে কারো দেখা হয় না, কাজের মহিলা রান্না করে যার যার মতো করে সে খায়। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। সুতরাং এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে 1700 ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। যেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র, আমার ছোট ভাই এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করব। আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই। আমার গ্রামের একটা মহিলা, আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখে, কথা বলতে লজ্জা পায়, এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না। ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাইতে পারবেন না। ওখানে তালাকের ইস্যু আছে, জন্ম নিবন্ধনের ইস্যু আছে, কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে, এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে, এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশু জান। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। আপনি ভারতের যদি ঠিক আছে, আপনি যদি আসাম, উড়িষ্যা, বিহার দখল করতে চান, আপনি গোপনে পরিকল্পনা করেন, পরিকল্পনা কখনো প্রকাশ করতে নেই। এই মুহূর্তে যদি আপনি বক্তব্য দেন তাহলে তো ভারতকে আপনি কথা বলার সুযোগ তৈরি করে দিলেন। ভারত তো এখন বলবে যে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট আমার
স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কারণ মাহফুজ আলম কোনো ব্যক্তি না, তিনি সরকারের অংশ, সরকারের একজন উপদেষ্টা। এখনো পর্যন্ত তার মন্ত্রণালয় সম্ভবত বৈঠক হয় না, তার মানে তিনি ব্যাপকভাবে পাওয়ারফুল। তিনি ডক্টর ইউনূসের পরে সব থেকে পাওয়ারফুল, কারণ তার উপদেষ্টা পদ তিনি কোন জায়গায় আছেন বন্টন করা হয়নি। তার মানে কি তিনি সর্বক্ষেত্রে আছেন, এমনকি প্রধান উপদেষ্টার যে পদ দায়িত্ব সেখানেও তিনি আছেন। এই যে একটা বড় পদে তাকে বসিয়ে রাখলেন, বসিয়ে থাকার পরে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা মনে করি। কারণ কি? কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশু জানে। কেন যুদ্ধ করব? ভারতের সাথে আমি তর্ক করতে পারি, আমি মানে তাদের আগ্রাসন নিয়ে প্রতিবাদ করতে পারি, মিছিল করতে পারি, বিক্ষোভ করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? ভারত এত বড় রাষ্ট্র, তাদের সাথে শক্তি ক্ষয় করে আমাদের পক্ষে আসলে কোনোভাবে সম্ভব না। এটি আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে কিভাবে বাঁচতে পারি, কোন কৌশল অবলম্বন করলে, কোন দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখতে পারি, আমাদের এই মতো সেটাই দরকার। সিঙ্গাপুর একটি ছোট দেশ, কিন্তু দেখেন যে তারা কত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তা আমরা চাইলে আমরা এমন ভাবে সমৃদ্ধ হতে পারি সিঙ্গাপুরের মতন করে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। এখন সেই দিকে মনোযোগ না দিয়ে যদি আপনি এখন মানচিত্রের দিকে মনোযোগ দেন, যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। এবং ভারতকে আপনি সুযোগ করে দিলেন। ভারত এখন তো আমি মনে করি যে ওই যে ভারতের অন্যান্য যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আছে, তারা তো এখন যে মাহফুজের বক্তব্য প্রমাণ হিসেবে দেখাবে যে আমরা এতদিন যে কথাগুলো বলেছি, এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমাদের সীমান্তের জন্য হুমকি। এখন তো মাহফুজ সাহেব যেটি করলেন, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে তিনি যে কাজটি করেছেন, এটি আমি মনে করি বাংলাদেশের জন্য মোটেও কল্যাণকর একটি কাজ না। ওই যে হাসিনাও তো কইতো যে এটা হাসান মাহমুদের ব্যক্তিগত বক্তব্য, তো কি হয়েছে তাতে? মানুষ কি বিশ্বাস করতো? তো এখন তো আসলে যেটি হবে, মনে হবে যে এটা সরকারের বক্তব্য। এখন তো আর ছাড় দিবে না, কারণ তিনি ওই যে বললাম না, তিনি আসলে মানে কোনো মন্ত্রণালয়বিহীন উপদেষ্টা। তার মানে কি তিনি সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা। ডক্টর ইউনূসের পরে সব থেকে পাওয়ারফুল ব্যক্তি তিনি, এটি মনে হচ্ছে মানুষের কাছে। সুতরাং সেই জায়গা থেকে এমনকি ডক্টর ইউনূসের যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে তিনি অন্তর্ভুক্ত। সুতরাং সেই জায়গা থেকে এটি সরকারের বক্তব্য বলে হাসিনার মতন দায় চাপানো, এটা কখনোই ঠিক হবে না। উচিত, সরকারের উচিত এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্যই জবাব চাওয়া, এবং সেই জবাব অবশ্যই পাবলিকলি হতে হবে। এরকম বক্তব্য দিয়ে বাংলাদেশকে ক্ষতির মুখোমুখি করা, ভারতের সাথে যুদ্ধ লাগানোর একটি পরিস্থিতি সৃষ্টি করা, এটি কখনোই তার দায়িত্বের মধ্যে পড়ে না। এর কারণে তো হুমকির সম্মুখীন হবো আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিই, তাদেরকে তো মাস্টারমাইন্ড বলা হয়, পিছন থেকে নেতৃত্ব দিয়েছে। তো পিছনে মানুষ তো পিছনে থাকতে হয়, পরিকল্পনা করতে হয়। সামনে এসে যখন আপনি স্ট্যাটাস দিয়ে দেন, পোস্ট দিয়ে দেন, যখন আপনি পদ নিয়ে নেন, তখন আর মাস্টারমাইন্ড থাকা যায় না, তখন আর পরিকল্পনা তৈরি করা যায় না। আপনি ভারতের যদি ঠিক আছে, আপনি যদি আসাম, উড়িষ্যা, বিহার দখল করতে চান, আপনি গোপনে পরিকল্পনা করেন। সরকারি উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে। আমি এখনো কোনো ন্যাশনাল মিডিয়াতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা দেখিনি, তবে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্রভাবে হামলে পড়বে। বলতে গেলে এই ধরনের একটা অস্ত্র সম্ভবত তুলে দেওয়া হয়েছে। যারা মাহফুজ ঠিক কি ক্যাপাসিটিতে এখন আছেন আমরা জানি না। উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টার মতো কাজ করতেন। এখন তিনি উপদেষ্টা, তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনো, আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন, কিন্তু আরো বেশি সক্ষমতা নিয়ে। উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা। তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে, মানে নানা রকম বিতর্ক উস্কে দেওয়ার মতো ব্যাপার। কি কি বিতর্ক আসতে পারে, কি কি বিতর্ক আমরা করছি, এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে, এই আলোচনাগুলো একটু করতে চাই। উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্ট্যাটাসে, আমি একটু পুরোটা পড়ি, এটি একটু রেকর্ড থাকা দরকার আছে। হেডলাইন হচ্ছে, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন, তা আদতে উত্তর ভারতে চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও এবং গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম।
ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আমরা খেয়াল করি আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্ত আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না। সাংস্কৃতিক হেজিমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 71-এর পরে 75 আর 24 দিবার সুযোগ আসার পর আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। তবু আমাদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বিশেষ দ্রষ্টব্য ছবিটা ভাসানী আবুল হাশিম, যোগেন মন্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়। 47 হয়ে 71 থেকে 24-এ শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবার্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড। এখন যে ডিবেট বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই, খুব স্পষ্ট, উনি কোনো রাগঢাক করেননি, উনি খুব স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে ভারতের আধিপত্য থেকে, মানে উত্তর ভারতের যে ভূমি, রাদার এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা, এটা পূর্ণাঙ্গ করতে হবে। কথার মধ্যে কোনো রাগঢাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোলকেও পরিবর্তন করতে হবে, বন্দোবস্ত লাগবে। যারা শুনেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা না বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে ছিল। উনি রেফারেন্সও দিয়েছেন, উনি এই মানচিত্রটা ব্যবহার করেছেন অন্যদের কথা বলে, হুইচ ইজ রাইট, কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কনটেক্সট বক্তব্যের, সেই কনটেক্সটের সাথে এটা খুব বেশি যায় এবং ভারতের বেশ কিছু ভূমি বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে। 75-এর কথা উল্লেখ করছেন মুক্তির, আমাদের এই 24-এর সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে। সো অনেকগুলো বিতর্ক উস্কে দেওয়ার মতো বিষয় আছে। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি। এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে। আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোনো দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয়, এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার। সো আমরা আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে। এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে এই ধরনের চর্চা আছে, যেমন চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে। এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে করেছে আমরা এটা বলবো না। একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি এটা দিয়েছেন, দিয়ে সরিয়ে ফেলেছেন। সুতরাং তিনি যে এটাকে ওনও করেছেন দীর্ঘ সময়, উনি ওন করছেন না তা বলছি না, উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যেটা দেওয়া ঠিক হয়নি, কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে। উনি সরিয়ে ফেলেছেন, কিন্তু তারপরও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে। আমরা খেয়াল করেছি অনেকেই যে যারা মাহফুজ সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে, সেটা হলো তিনি হিজবুত তাহরিরের সদস্য। আমি ভিনা সিকরিকে রিপিটেডলি এই কথা এবারকার এই ইসকন ইস্যুতে, চিন্ময় ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে, আমি একদম ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউনূসের সরকার স্রেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে যারা মাহফুজকে বলা হচ্ছে। তো এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি একদম রাগঢাক করা ছাড়াই তুলেছেন। এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই? উত্তর হচ্ছে আছে। এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন, অনেকেই বলেন, অনেক রকম আলোচনা আসে, অনেক কিছুই আসে।
আমাদের সেই 47 দেশ বিভাগের নানা ডিসপিউট আসে, সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে, নানান আলোচনা এগুলো করে মানুষ। এটা সারা পৃথিবীতে, ভারতও হয়তো তার যে অখণ্ড ভারতের খোয়াব দেখে, যতটুকু রাষ্ট্রীয়ভাবে দেখা যায়, ব্যক্তিগত পর্যায়ে তারা অনেক বেশি করে। এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্ল্যারিফাই করেছিল এটা বলে যে এটা সম্রাট অশোকের সময় ভারতের মানচিত্র, মানে তারা সেটাও রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওন করেনি, সেটা তারা টাঙিয়েছে, ঐতিহ্য হিসাবে টাঙিয়েছে বলে তারা এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। যদিও আমরা জানি যে তাদের যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আরএসএস প্রকাশ্যে অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু যে বললাম সরকারও কিন্তু এটাকে ওন করে না। ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ কেউ বলছেন আবার যে ওর অখণ্ড ভারতের পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে। আমরা ভারতের এই ধরনের আচরণের, অখণ্ড ভারতের প্রতিবাদ করবো। আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং যেখানেই প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই প্রতিবাদ আমাদের করে যেতে হবে। কিন্তু আমরা আসলে রিয়াকশনগুলো কিভাবে করবো এবং কোন পর্যায় থেকে করবো? আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাঁধ ভাঙা হয়েছে, কারণ আমরা ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, এটা একেবারেই সত্য কথা। আমরা 24-এ কেন আবার স্বাধীনতার মতো মনে হয়েছে, কারণ আমরা আসলে উপনিবেশে পরিণত হয়েছিলাম ভারতের। স্পষ্টভাবেই আমরা ভারতের উপনিবেশ ছিলাম। শুধু ভারতের না, একটু যোগ করে রাখা ভালো, আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদেরও উপনিবেশ ছিল, কারণ এই রাষ্ট্রে সে বসবাস করতে চায়নি, সেখানকার সম্পদ নিয়ে কলোনাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে। সেই উপনিবেশ থেকে আমাদের মুক্তি হয়েছে বলে আমরা বাঁধ ভাঙা উল্লাস করেছি, ভারতের বিরুদ্ধে নানা রকম রেটরিক ব্যবহার করেছি এবং আমরা কেউ কেউ ভারতকে হুমকি দিয়েছি যে তার যে শিলিগুড়ি করিডোর, তার যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে, 7 সিস্টার্স উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে মেইন ভারতের যোগাযোগ, সেটার উপরে ভিত্তি করে যখনই হয়েছে আমরা সেটাকে ধরে হুমকি দিয়েছি আমরা কিন্তু ওটাকে ঝামেলা করে ফেলবো, ওটা করে তোমার 7 সিস্টার্স আলাদা করে দেবো। এরকম নানান আলাপ আলোচনা আমরা স্টুডেন্টরা রেটারিক্যালি করেছে, স্লোগান দিয়েছে, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক মানে 7 সিস্টার্স থাকবে না রে, চিকেন নেক চেপে ধরবো, এসব কথাবার্তা বলা হয়েছে। আমি তখনও এগুলো নিয়ে বলেছি যেগুলো রেটারিক্যালিও না বলা ভালো, উচিত না এগুলো বলা, কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করব কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার রাজনৈতিক যে ইন্টিগ্রিটি আছে, একটা স্টেটের যে ইন্টিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে, এরকম কোনো আলাপও করা উচিত না। কিন্তু এটা হয়েছে, কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা, ইয়াং ছাত্ররা করছে, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছে। আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম এবং এই ম্যাচুরিটিগুলো মানে আমরা অনেকবার বলেছি আসলে বাংলাদেশ চালানো ইজ নট ইজি, এবং এই পপুলিস্ট অ্যাটিটিউডটাও খুব বাজে হয়েছে। পপুলিস্ট অ্যাটিটিউড এই ভদ্রলোকের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি এবং উনি অনেক সময় এমন সব মন্তব্য চেয়ারে বসে করেছেন। আমি আগে ওনার একটা স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি যারা পুরনো এবং যারা নতুন তাদের মধ্যে রক্তাক্ত সংঘাতের হুমকি দিচ্ছিলেন বসে। উনি একটা অবস্থান কিন্তু নিয়ে সেই কাজটা করেছেন, একটা উপদেষ্টা সেটা করতে পারেন কিনা সেই আলাপও তখন আমরা করেছি, কিন্তু উনি কাজগুলো ক্রমাগত করছেন। মানে ওনার মধ্যে মানে পপুলিজম ইজ নট ব্যাড, কিন্তু এটা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না, এই সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং সেই সরকারটা এমনিতেই নানামুখী চাপের মধ্যে পড়েছে, বিশেষ করে ভারতের দিক থেকে। সেখানে বসে তিনি এইরকম একটা কাজ করলেন, এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত কাজ হয়েছে, অত্যন্ত অবিবেচনাপ্রসূত কাজ হয়েছে। সরকার এই ভদ্রলোকের ব্যাপারে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার, তিনি যেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না করেন। নানা রকম সমালোচনা তো তাকে নিয়ে আসলে হয়েছেই। উনি সরকারের অংশ হয়ে উনি একটা সংস্কার কমিশনের সদস্য হয়েছিলেন, সংবিধান সংস্কার কমিশন, এরকম নানান ডিবেট কিন্তু গোড়া থেকেই তাকে নিয়ে এসছে এবং নানান রকম কথাবার্তা তাকে নিয়ে প্রচলিত আছে, হোয়াট এভার ইট ইজ, যেগুলো হোক না কেন। এবং আমরা বলবো যে আমাদের প্রধান উপদেষ্টাও ওনাকে নিয়ে প্রথম তার দিক থেকে একটা মেজর ভুল হয়েছিল, তাকে ব্রেইন বিহাইন্ড দ্য মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট বলেছিলেন। এইগুলো সবই ভুল ছিল এবং আমি জানি না এখনো তার মধ্যে সেই অ্যাটিটিউড রয়ে গেছে কিনা যে উনি মনে করেন ই ক্যান সে এনিথিং। খুব ভুল হচ্ছে। আমি ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা রাষ্ট্রীয় বা সরকার পর্যায়ে ডিএসকালেট করা দরকার। এটা হয় এখন আমাদের এই আলাপগুলো এত নাই যদি করি, সেটা হচ্ছে পলিটিক্যালি কেউ এই রেটরিকগুলো মাঠে রাখানোর চেষ্টা বা মাঠে রাখতে চাইতে পারে, সেটা কোথায় কিভাবে কোন জায়গা থেকে বলা হবে সেই আলাপগুলো হতে পারে, সেই আলাপগুলো হোক। আমি এটাও ব্যক্তিগতভাবে মনে করি ভারতের সাথে আমরা শক্তভাবে দাঁড়াবো এবং ভারতের আমাদেরকে যাতে তারা কগনিজেন্সে নেয় সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা তার ভূপ্রাকৃতিক যে ইন্টিগ্রিটি আছে সেটাকে নষ্ট করব আমরা, সেটা নষ্ট করার ঝুঁকি তৈরি করব, এরকম কোনো ন্যারেটিভ আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত ভুল হবে। এটা ডিজাস্টারাস হবে, এটা ভারতকে আরো অস্ত্র তুলে দেবে। শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশ জঙ্গিদের আশ্রয়ে পরিণত হয়েছে, জঙ্গিরা ক্ষমতায় আছে এবং তারা ভারতের রাজনৈতিক ইন্টিগ্রিটি, যেটা একটা রাষ্ট্র হিসাবে ভারতের যে ইন্টিগ্রিটি সেটাকে ভেঙে ফেলতে চাইছে, ভারতের ভূমি নিয়ে নতুন দেশ গড়তে চাইছে, সে জিওগ্রাফি ভূগোল পাল্টে দিতে চাইছে। এসব অভিযোগ তৈরি করার দুর্দান্ত ড্রাম তৈরি করে দেওয়া হলো।
সেই জন্য আমরা প্রায় বলি যে আমরা ভারতের বিরুদ্ধে, মানে এখন সমস্যা হচ্ছে খুব র্যাডিক্যালাইজেশনের যুগ হয়েছে, যারা খুব র্যাডিক্যাল কথা বলছেন, ভারতকে শেষ করে ফেলবো, ওই করে ফেলবো, তিনি দেশপ্রেমিক এবং সত্যিকার অর্থে ভারত আমরা রাষ্ট্র হিসেবে আমরা বারবার বলছি সরকারের বিরোধিতা করবেন। যারা একটু প্র্যাগম্যাটিক, একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন যে ভারতের সাথে আমার তীব্র সংঘাত এবং স্বার্থের সংঘাত আছে, সেটা সমাধানও হতে হবে, কিন্তু ভারতের সাথে আমাদের এক্সপেকটেশন হচ্ছে কোনো যুদ্ধন্ধী পরিস্থিতি না, যুদ্ধের পরিস্থিতি না, একটা ওয়ার্কিং রিলেশনশিপ নিদেন পক্ষে যাতে প্রতিষ্ঠিত হয়, সেটার পক্ষে যারা করবেন তারাও সফট ভারতীয় দালাল বা ডিফারেন্ট লেয়ারের ভারতীয় দালাল, এসব ট্যাগিং হচ্ছে। এটাও একটা খুব ভয়ঙ্কর লক্ষণ। আমাদের আসলে সেন্সিবল আচরণ করা উচিত ফ্রম অল দ্য পার্টস। ভারত নিয়ে বাংলাদেশের মাটিতে নিশ্চিতভাবে যৌক্তিক কারণে রিপিট ক্ষোভ আছে, ঘৃণাও আছে, ভারত ঘৃণা তৈরি করেছে তার নিজের কাছে, কিন্তু সেটাকে উস্কে দিয়ে কতটুকু পপুলিস্ট আমি হব, বা পপুলিজম করতে করতে আমি ডেমাগগারি করি কিনা। পপুলিস্ট এক শব্দের, আর ডেমাগগারি আরেক ব্যাপার। যারা মাহফুজ ডেমাগগের মতো আচরণ করেছেন, এটা পপুলিস্ট আচরণ, এটা সীমা পার হয়ে অনেক দূর চলে গেছে। সো আমাদের এই জায়গায় একটা পরিস্থিতি ঠিক করা দরকার। এইটাই আমরা কতটুকু করব, কিভাবে করব, কোন জায়গা থেকে করব। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।